শুরু করব। তোমাদের আসলে মানে অ্যাটেন্ডেন্স খুব কম, 51 দুটো ডিপার্টমেন্ট মিলে। দেখি আমরা আগের ক্লাসটা নিয়ে অল্প আলোচনা করি, ততক্ষণে যতজন আসে। আমরা কার্বনিক কম্পাউন্ডস পড়ছিলাম, তাই তো? কার্বনিক কম্পাউন্ডসে কি পড়েছি, একটা লেকচার না দুটো লেকচার পড়েছি? আমার এক্স্যাক্টলি মনে নাই তোমাদের কতটুকু ক্লাস নিয়েছি। মিস একটা লেকচার, আইপি তে একটা লেকচার, আর ফ্যাব্রিক আইপি মনে নাই। সেকেন্ড লেকচারটা হচ্ছিল ম্যাম। সেকেন্ড লেকচার হয়েছে? ম্যাম রোজেনমন্ড রিঅ্যাকশন, তারপরে আচ্ছা ফিডেল আচ্ছা, ক্রাফট বুঝেছি। রিঅ্যাকশন, সেদিন এগুলো নিয়ে হয়েছে। আমার ল্যাপটপের চার্জ ছিল না। জি ম্যাম। তো আমরা যেগুলো পড়েছিলাম প্রথমে, নোমেনক্লেচার পড়েছি, তাই তো? নোমেনক্লেচার পড়েছি, তোমাদের বলেছিলাম যে রুলস গুলো যদি কেউ জানতে চাও আরো, তোমরা এইচএসসির বইটা খুলে দেখতে পারো। আর এখানে কিছু প্র্যাকটিস করার জন্য ছিল। এখানে ছিল আমরা অ্যালডিহাইড কিটোন, এদের বয়লিং পয়েন্ট কম্পেয়ার করেছিলাম আমরা অ্যালকোহল আর ইথারের সাথে। আর কি পড়েছি আমরা? সলিবিলিটি পড়েছিলাম, টোটোমারিজম পড়েছিলাম, কিটোইনল টোটোমারিজম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এরপরে তোমাদের প্রিপারেশন পড়েছি আমরা, না? অ্যালকোহল থেকে কিভাবে প্রিপেয়ার করা যায়, কিভাবে করা যায়। অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড কয় ডিগ্রি অ্যালকোহল থেকে পাবো? অ্যালডিহাইড পেতে হলে কয় ডিগ্রি অ্যালকোহল আমার লাগবে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকোহল লাগবে। কিটোন 2 ডিগ্রি থেকে। 2 ডিগ্রি। ওকে, আচ্ছা। এরপর আমরা পড়েছি অ্যালকাইন থেকে, অ্যালকিন থেকে, এবং রোজারমন্ডস, এটা লাস্ট আইপি ক্লাসে পড়ছিলাম আমরা, অ্যাসাইল হ্যালাইড থেকে। দেন ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মাধ্যমে আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড আর কিটোন গুলো। এটার নাম কি? এটা কি? বেঞ্জালডিহাইড মিস। বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপের সাথে একটা ফিনাইল রুম আছে, বেঞ্জালডিহাইড। আর এটার নাম কি? ডাইফিনাইল কিটোন। মিথাইল ফিনাইল কিটোন। মিথাইল ফিনাইল কিটোন, বা কি নাম আছে এটার? অ্যাসিটোফেরন। আর এটার নাম কি? ডাইফিনাইল কিটোন বা বেঞ্চোফেরন। ওকে, এটা তোমাদের মনে আছে। তারপর আমরা এভাবে লাস্ট এইটুকু পড়েছিলাম, এটা একটা সিনথেসিস পড়েছিলাম। আর শেষে হচ্ছে বেঞ্জালডিহাইড পড়েছিলাম ইটার রিঅ্যাকশনের মাধ্যমে টলুইন থেকে। CH3 গ্রুপটা জাস্ট CHO গ্রুপে কনভার্ট হয়ে যায় অক্সিডাইজ হয়ে। অক্সিডাইজিং এজেন্ট হয় কোনটা? ক্রোমাইল ক্লোরাইড, CrO2 ম্যাম Cl2। এটা পড়ানো হয় নাই, এটা পড়ানো হয় নাই ম্যাম। আচ্ছা, গেটার হ্যাঁ পড়েছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে এটা ইটার রিঅ্যাকশন ছিল, ইটার রিঅ্যাকশনে তেমন কিচ্ছু না, বুঝছো? কোনো মিথাইল গ্রুপ যেটা অ্যারোমেটিক রিং এর সাথে ডিরেক্টলি যুক্ত আছে, সেরকম মিথাইল গ্রুপকে আমরা ডিরেক্ট অক্সিডেশনের মাধ্যমে CHO গ্রুপে, জাস্ট CHO গ্রুপে ডিরেক্টলি ও কনভার্ট হবে। এক্ষেত্রে একটা স্পেসিফিক অক্সিডাইজিং এজেন্ট আছে, এটার নাম হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড, CrO2 Cl2। এই অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অ্যারোমেটিক রিং যুক্ত মিথাইল গ্রুপগুলো অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপে কনভার্ট হয়। এই রিয়েকশনটার আবিষ্কারক যিনি ছিলেন ইটার্ট, তার নাম অনুসারে এটার নাম হয়েছে ইটার্ট রিয়েকশন। ঠিক আছে, এটা তেমন কিছু না আসলে। এই পর্যন্তই আমাদের প্রিপারেশন শেষ। দুজনেই ফ্যাব্রিক আইপি এই পর্যন্ত পড়েছো? জি মিস। ওকে, তাহলে আজকে আমরা আমাদের নতুন টপিক শুরু করি। কার্বনিল কম্পাউন্ডস এর তোমাদের আমি ফার্স্ট লেকচারটা মেবি কাউকে দিতে চেয়েছিলাম, রেকর্ডিং। কোন ডিপার্টমেন্ট? তোমাদের কারো কাছে? ফার্স্ট লেকচারটা রেকর্ডিং দিয়ে দিব তোমাদের। আজকে আমরা পড়ব কার্বনিল গ্রুপের রিঅ্যাকশন। রিঅ্যাকশনের মধ্যে পড়বো আমরা, লেখাই আছে এখানে অ্যাডিশন রিঅ্যাকশন, অর্থাৎ এই যে কার্বনিল ফাংশনাল গ্রুপ C ডাবল বন্ড O, এখানে অ্যাডিশন হবে। আমরা জানি যে এখানে পাই বন্ড থাকে, সেখানে কি হয়? অ্যাডিশন রিঅ্যাকশন হয়।
সো এখানে অ্যাডিশন হবে। অ্যাডিশন কোথায় হবে? কার্বনের সাথে কিছু একটা অ্যাড হবে, অক্সিজেনের সাথে কিছু একটা অ্যাড হবে। আর আমাদের পাই যে বন্ডটা আছে, এই পাই বন্ডটা থাকবে না, এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেনে অ্যাডিশন রিঅ্যাকশন হবে। তো অ্যাডিশন রিঅ্যাকশনের নাম বলছি আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, আমরা জানি যে কার্বন আর অক্সিজেন, এই ডাবল বন্ড অক্সিজেন এই বন্ডটা কি? পোলার বন্ড। কেন পোলার? পোলারাইজেশন মানে আমরা জানি যে চার্জ সেপারেশন, চার্জ সেপারেট করতে হয়, পজিটিভ আর নেগেটিভ চার্জ সেপারেট করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। তো এখানে তুমি বলো সো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, কি হবে? এই কারণে পার্শিয়ালি নেগেটিভ চার্জ হবে আর কি অক্সিজেন। ইলেকট্রোনেগেটিভ হলেই কি পার্শিয়ালি নেগেটিভ চার্জ হয়? ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভিটির অর্থ কি? ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানবে আর কি কার্বনের থেকে। হ্যাঁ, রাইট। পাই ইলেকট্রন গুলোকে, তাদের যে বন্ডের পাই ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলোকে, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনিশনই এটা, যে বন্ড ইলেকট্রন গুলোকে নিজের দিকে পুল করার অ্যাবিলিটি যার বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর অর্থ হচ্ছে সে পাই ইলেকট্রন গুলোকে, পাই ইলেকট্রন আমরা জানি যে উইক, খুবই কি বলবো, উইকলি বন্ড থাকে, সো বন্ডেড থাকে, তো এগুলোকে সে সহজেই নিজের দিকে পুল করতে পারে, যার ফলে বন্ডটা পোলার হয়ে যাচ্ছে, কারণ অক্সিজেনের উপর তখন নেগেটিভ চার্জ ডেন্সিটি, ইলেকট্রনের চার্জ ডেন্সিটি বেড়ে যাচ্ছে, যার ফলে পাশে নেগেটিভ চার্জ হচ্ছে। কার্বনের উপরে চার্জ ডেন্সিটি কমে যাচ্ছে, যার ফলে সে হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। এখন আমি বলেছি এটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, কারণ এই অ্যাডিশন রিঅ্যাকশন যেটা শুরু হয় এই জায়গায় নিউক্লিওফাইলের মাধ্যমে শুরু হয়। তো প্রথমে আমাদের জানতে হবে তাহলে কি নিউক্লিওফাইল কি? কারো ধারণা আছে নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল একটা ইলেকট্রন রিচ স্পিসিস। ইলেকট্রন রিচ স্পিসিস, এর মধ্যে থাকতে পারে নেগেটিভ চার্জ আর নিউট্রাল হতে পারে, নিউট্রাল উইথ আনপেয়ার্ড ইলেকট্রন, সরি, লন পেয়ার ইলেকট্রন। লন পেয়ার অর্থ হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তো তার মধ্যে ইলেকট্রন বেশি আছে, তাহলে তার অ্যাট্রাকশন কার দিকে থাকবে? পজিটিভের দিকে। পজিটিভ। সে অ্যাট্রাক্ট করবে কাকে? যে ইলেকট্রন পোর। সেই যে নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করতেছে, এই জন্য এটাকে বলছি আমরা নিউক্লিওফাইল। ফিলিক, এই ফাইল শব্দটা এসে ফিলিক থেকে, ফিলিক অর্থ হচ্ছে অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন, যার কারণে বলছি নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল, সো ইলেকট্রোফাইল কার প্রতি আকর্ষণ? ইলেকট্রনের প্রতি। ইলেকট্রনের প্রতি। তার মানে সে নিজে আকর্ষণ ইলেকট্রনের প্রতি কখন হবে? যখন তার নিজে ইলেকট্রনের কোনো ঘাটতি থাকবে, তাই না? তখন সে ইলেকট্রন নিতে চাবে। তো এদের আকর্ষণ থাকবে ইলেকট্রনের প্রতি, ইলেকট্রন রিচ এমন কোনো কিছুর প্রতি। ওকে, নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল আমরা বুঝলাম। এখন বলো কার্বনের কার্বনে কার অ্যাডিশন হবে, নিউক্লিওফাইলে না ইলেকট্রোফাইলে? কার, কে আকর্ষণ ফিল করবে কার্বনিলে কার্বনের কাছে প্রতি? নিউক্লিওফাইল। ঠিক বলছো? মিস ইলেকট্রোফাইল, কারণ মিস নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলকে আমরা, নিউক্লিওফাইলকে লিখি আমরা এভাবে, দেখো ইলেকট্রোফাইলকে লিখি আমরা এইভাবে। তো দেখেই বোঝা যাচ্ছে প্লাসে কি প্লাসের প্রতি আকর্ষণ থাকবে? না ম্যাম। তো নিউক্লিওফাইল এসে এখানে রিঅ্যাকশনটা স্টার্ট করে, অ্যাডিশন রিঅ্যাকশন, যার ফলে এটাকে বলা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তো এটা একটা জেনারেল মেকানিজম আছে,
তোমরা এইচএসসি তেও পড়েছো, আমি একটু দেখাচ্ছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের। কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে এটা কার্বন কিন্তু, হ্যাঁ আমরা স্কেলেটাল স্ট্রাকচার পড়েছিলাম অ্যালকোহল পড়ার সময়, এটা কার্বন, কার্বনের পার্শিয়াল পজিটিভ, এখানে পার্শিয়াল নেগেটিভ। সো নিউক্লিওফাইল এখানে অ্যাডিশন হচ্ছে কার, আমি এভাবে ভেঙে দেখাই। নিউক্লিওফাইলের সবসময় অ্যারো সাইনটা যাবে যেখানে ইলেকট্রন আছে সেখান থেকে যার কাছে যাবে তার কাছে, ঠিক আছে? অ্যারো সাইন যে কোনো মেকানিজম দেখানোর সময় অ্যারো সাইনটা যাবে এইখান থেকে কোথায় যাচ্ছে, কার উপর যাচ্ছে, কার্বন। কার্বনের উপর। তো কার্বনের এখন হয়ে যাচ্ছে 5টা হাত, বাট কার্বনের কখনোই 5টা বন্ড পসিবল না, বন্ড হবে 4টা। এখন অক্সিজেন তো অলরেডি পাই ইলেকট্রন গুলোকে টানছে, এই সময় সে আরো সুযোগ পেয়ে যায়, সে পুরো পাই ইলেকট্রন গুলো নিয়েই নেয়, নিয়ে কার্বনের হয়ে যায় 4টা হাত, আর পাই ইলেকট্রন গুলো চলে গেছে অক্সিজেনের উপর। তখন আমাদের এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, দেখো যেখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, ঠিক আছে? এরকম একটা অ্যানায়ন, ইন্টারমিডিয়েট অ্যানায়ন তৈরি হয়েছে। এখন অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, অ্যানায়ন সে কি এই অবস্থায় থাকতে পারবে, মুক্ত অবস্থায় থাকতে পারবে এরকম নেগেটিভ চার্জ? সে তো প্রচন্ড মানে আনস্টেবল অবস্থায় আছে, সে এখন নিউট্রাল হতে চাবে যে কোনো ভাবে। নিউট্রাল হতে হলে তাকে কার সাথে যুক্ত হতে হবে, তার যেহেতু নেগেটিভ চার্জ, এখন সে কার সাথে যুক্ত হবে, ইলেকট্রোফাইল। পজিটিভ চার্জ যুক্ত কোনো কিছুর সাথে। পজিটিভ চার্জ যুক্ত হলে আমি কি বলছি, ইলেকট্রোফাইল, তাই না? জি জি ম্যাম। এখন সে ইলেকট্রোফাইলের সাথে যুক্ত হবে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি, দেখো প্রোটনের সাথে যুক্ত হয়েছে, এই ইলেকট্রন গুলো দিয়ে সে প্রোটনের সাথে যুক্ত হয়ে গেছে, হয়ে একটা নিউট্রাল অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করছে। এরকম অ্যাডিশনাল কম্পাউন্ড আমরা একটা পাইছি, যেখানে কার্বন অক্সিজেন পাই ইলেকট্রন গুলো কিন্তু আর নাই, আর হচ্ছে কার্বনের সাথে একটা নিউক্লিওফাইল যুক্ত হয়েছে, অক্সিজেনের সাথে একটা ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে। তো বুঝা গেছে এটা? তার মানে ফার্স্ট স্টেপ কি আমাদের, নিউক্লিওফাইল কি করবে, কোথায় অ্যাড হবে নিউক্লিওফাইল, কার্বনিক কম্পাউন্ডের কার্বনের সাথে। কার্বনে অ্যাড হবে, তখন পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে যাওয়ার কারণে অক্সিজেন নেগেটিভ চার্জ হয়ে যাবে। দেন সেকেন্ড স্টেপে অক্সিজেন তখন নিজেকে নিউট্রাল করার জন্য তখন কি করবে, একটা পজিটিভ চার্জ যুক্ত কোনো কিছুর সাথে বা ইলেকট্রোফাইলের সাথে অ্যাড হবে, যুক্ত হবে, যুক্ত হয়ে আমরা একটা অ্যাডিশন প্রোডাক্ট পাবো, যেখানে হচ্ছে আমাদের কি হয়েছে, এই ধরনের একটা নিউট্রাল অ্যাডিশন প্রোডাক্ট পেয়েছি, কার্বনের সাথে নিউক্লিওফাইল, অক্সিজেনের সাথে ইলেকট্রোফাইল। ওকে, এখন তোমরা আমাকে বলো, কার্বনের উপরে এই যে পজিটিভ চার্জের যে ডেনসিটি, আমি যদি বলি পজিটিভ চার্জ ডেনসিটি হাই বা পজিটিভ চার্জ ডেনসিটি ইনক্রিজ ইন পজিটিভ চার্জ ডেনসিটি, এটা কি নিউক্লিওফাইলের প্রতি অ্যাট্রাকশন বাড়াবে না কমাবে? বাড়বে। বাড়বে ম্যাম। অ্যাট্রাকশন বাড়াবে। আচ্ছা, তাহলে আমার রিঅ্যাক্টিভিটি বেশি হবে না কম হবে ওই কার্বনের কম্পাউন্ডের? ম্যাম বেশি হবে। বেশি হবে। রিঅ্যাক্টিভিটিটা হবে বেশি। এখন তোমাদের যদি অনেকগুলো কার্বনিল কম্পাউন্ড দিয়ে বলি যে কে বেশি রিঅ্যাক্টিভ, তাহলে আমাদেরকে এখানে কি খুঁজতে হবে, কার উপর পজিটিভ চার্জ ডেনসিটি বেশি আছে, তাই না? যার পজিটিভ চার্জ ডেনসিটি বেশি আছে সে নিউক্লিওফাইলের কাছে বেশি অ্যাট্রাকটিভ এবং সে বেশি রিঅ্যাকশন, যেহেতু বেশি নিউক্লিওফাইল তার প্রতি অ্যাট্রাকশন ফিল করছে, তো আমাদের রিঅ্যাক্টিভিটিও বেশি হবে। আচ্ছা, মিস এর আগের স্লাইডে এখানে নিউক্লিওফিলিক রিঅ্যাকশন লেখা আছে, ইলেকট্রোফিলিক কেন লেখা নেই? এখানে ইলেকট্রোফাইলও তো যুক্ত হচ্ছে। যখন কোনো অ্যাডিশন রিঅ্যাকশনের ইনিশিয়ালি স্টার্ট হয় নিউক্লিওফাইল দিয়ে, তখন সেটাকে বলা হয় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। আর যখন ইনিশিয়াল স্টার্টিংটা হয় ইলেকট্রোফাইল দিয়ে, তখন সেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ঠিক আছে, আমরা অ্যাডিশন রিঅ্যাকশন পড়বো পরবর্তীতে পড়বো। এটা কি বোঝার ওয়ে আছে নিউক্লিওফিলিক বা ইলেকট্রোফিলিক কোনটা ফার্স্ট অ্যাটাক করবে? হ্যাঁ, তোমার এই ধরনের কার্বনিল অ্যাডিশন রিঅ্যাকশন মেইনলি তোমার দুই জায়গায় হয়, এরকম কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড,
এবং সি ডাবল বন্ড ও এরকম পোর্শনে। হ্যাঁ, তো তোমার হচ্ছে এই কার্বনিল ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, বাট এগুলোর ক্ষেত্রে সবসময় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়। অ্যাডিশন রিঅ্যাকশন কেন হয় ইলেকট্রোফিলিক, এটা আমরা যখন এটা পড়বো তখন দেখব। আর নিউক্লিওফিলিক হওয়ার পেছনে এখানে কারণ হচ্ছে যে কার্বনে আমাদের পজিটিভ চার্জ ডেনসিটি আছে, অক্সিজেনের উপরে কিন্তু লন পেয়ার ইলেকট্রন আছে, এবং অক্সিজেনকে যখন নিউক্লিওফাইল এসে প্রথমে যুক্ত হচ্ছে তখন অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, তখন অক্সিজেন পরবর্তী স্টেজে এসে বেশি তোমার কি বলে ইলেকট্রোফাইলের কাছে অ্যাট্রাকটিভ হচ্ছে। পরবর্তী স্টেপে এসে আমরা একটা পুরো পজিটিভ নেগেটিভ চার্জ পাচ্ছি, যেটা বেশি অ্যাট্রাকটিভ তৈরি করতেছে ওকে ইলেকট্রোফাইলের প্রতি। কিন্তু ইনিশিয়ালি আমাদের যে রিয়েজেন্ট গুলোর সাথে রিয়েকশন হয় কার্বনিল কম্পাউন্ডের, সেগুলো থেকে আমরা নিউক্লিওফাইল পাই, আর অধিকাংশ ক্ষেত্রে ইলেকট্রোফাইল হিসেবে পাই প্রোটন, আর নিউক্লিওফাইল হিসেবে বিভিন্ন নিউক্লিওফাইল থাকে আমাদের। সো এই প্রোটন অক্সিজেনের প্রতি যতটা অ্যাট্রাক্ট ফিল করবে, নিউক্লিওফাইলের রিঅ্যাক্টিভিটি কার্বনের প্রতি অ্যাট্রাকশন করার অ্যাবিলিটিটা বেশি থাকে। এই কারণে প্রোটন যে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার আগে নিউক্লিওফাইলই অক্সিজেনের কার্বনের সাথে যে যুক্ত হয়, অর্থাৎ দুইটা পোর্শন থাকবে, একটা থাকবে আমার ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। সো ইলেকট্রোফাইল আমার প্রোটন ইলেকট্রোফাইল হিসেবে যতটা রিঅ্যাক্টিভ, তার থেকে নিউক্লিওফাইলটা বেশি রিঅ্যাক্টিভ থাকে। সো এই যে রিঅ্যাকশনটাকে আগে ইনিশিয়েট করে, এই জন্য পরবর্তীতে যখন অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ হয় এবং এটা মানে অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়, তখনই যে প্রোটন ওখানে যুক্ত হয়। রিঅ্যাকশনটা আসলে স্টেপ বাই স্টেপ এভাবেই যায়। আমরা আরো এক্সাম্পল দেখবো, তখনও দেখবো। বুঝতে পেরেছো কি? জি আচ্ছা, এখানে হচ্ছে ফর্মালডিহাইড, একটা অ্যালডিহাইড এবং একটা কিটোন দেওয়া আছে। তো রিঅ্যাক্টিভিটি অর্ডার এটা, তার মানে পজিটিভ চার্জ ডেনসিটি কোথায় বেশি? এখানে কোনটাতে পজিটিভ চার্জ ডেনসিটি বেশি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। তো আমাদের পজিটিভ চার্জ ডেনসিটি কমছে, কিন্তু অ্যালকাইল গ্রুপ অ্যাড হচ্ছে যত বেশি, পজিটিভ চার্জ ডেনসিটি তত কমে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়েছে, এখানে দুটো। এর কারণ কি? অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন মানে কার্বনের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, অ্যালকাইল গ্রুপ বলে ইলেকট্রন ডোনেটিং ইন নেচার, এদের আছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, ধনাত্মক আবেশীয় ফলের কারণে এগুলো ইলেকট্রন ডোনেটিং হয়, অর্থাৎ এগুলো যে বন্ডের ইলেকট্রন গুলোকে কার্বনের দিকে পুল করে। কি হয় দেখি, অক্সিজেন তো নিজের দিকে ইলেকট্রন পুল করছে, পাই ইলেকট্রন গুলো, তখন কার্বন পার্শিয়াল পজিটিভ হয়ে যাচ্ছে, তখন এই পজিটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য আবার এদিক থেকে ইলেকট্রন পুল করতে যাবে। ঠিক আছে, আর অ্যালকাইল গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং হওয়ার কারণে সে কিন্তু ইলেকট্রন গুলো এদিকে দিচ্ছে, বন্ডে ইলেকট্রন গুলোকে কার্বনের দিকে পুশ করতেছে। এর ফলে কি হচ্ছে, কার্বনের যে পজিটিভ চার্জ ডেনসিটিটা ছিল, যেহেতু পুশ করতেছে, কার্বনের কাছাকাছি ইলেকট্রন গুলো চলে আসতেছে, সো পজিটিভ চার্জটা কিছুটা নিউট্রাল হয়ে যাচ্ছে, তাই না? জি জি তো নিউট্রাল হয়ে যাচ্ছে, তো অ্যালকাইল গ্রুপ যত বেশি হবে পজিটিভ চার্জটা তত বেশি নিউট্রাল হচ্ছে, অর্থাৎ পজিটিভ চার্জ ডেনসিটিটা তত কমে যাচ্ছে। যার ফলে কি হবে, পজিটিভ চার্জ ডেনসিটি যদি কমে যায়, নিউক্লিওফাইল তাহলে কি আর অ্যাট্রাকশন ফিল করবে ততটা যতটা ফর্মালডিহাইডের ক্ষেত্রে করে? না এই কারণে রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। তার মানে রিঅ্যাক্টিভিটি কমে যাওয়ার মেন কারণ কি? ইলেকট্রন ডোনেটিং নেচার অফ অ্যালকাইল গ্রুপ। সেকেন্ড কারণ হচ্ছে স্টিয়ারিক হিন্ড্যান্স, অর্থাৎ দেখো ফর্মালডিহাইডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দুই পাশে দুইটা ছোট ছোট হাইড্রোজেন অ্যাটম আছে, নিউক্লিওফাইল এখানে যে কোনো পাশ থেকে কার্বনটাকে অ্যাটাক করতে পারবে, ফ্রন্ট সাইড থেকে, ব্যাক সাইড থেকে, সবখান থেকে। কিন্তু যখনই একটা অ্যালকাইল গ্রুপ অ্যাড হচ্ছে, অ্যালকাইল গ্রুপ একটা বড় গ্রুপ, সো with the increasing number and size of alkyl group, crowding around carbonyl group increases. কার্বনের গ্রুপের চারপাশে যে ভিড় বা ক্রাউডিং, এটা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে,
নিউক্লিওফাইল অ্যাট্রাক্ট করতে গিয়ে বাধা পাচ্ছে। নিউক্লিওফাইলটা ক্রাউডিং এর কারণে কার্বনকে অ্যাট্রাক্ট করতে যাবে, সে অ্যাটাক করতে যাবে, সে এই পাশ দিয়ে আসতে পারছে না, এই পাশ দিয়ে আসতে পারছে না, সে বাধা পাচ্ছে, তার কিন্তু আর অ্যাভেলেবল স্পেসটা কমে গেছে। এই যে বাধাটা পাচ্ছে এটাকে বলা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। দেখো এখানে দেখো কত বড় বড় দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়েছে। সো নিউক্লিওফাইল এই পাশ দিয়ে আসার তো কোনো অর্থই নাই, সে শুধুমাত্র ফ্রন্ট সাইড থেকে অ্যাটাক করতে পারছে। এইভাবে যতই কার্বনিল গ্রুপের দুপাশে অ্যালকাইল গ্রুপ গুলো বাড়বে, সংখ্যা বাড়বে বা সাইজ বাড়বে, তত ক্রাউডিং বাড়বে এবং নিউক্লিওফাইল গুলো অ্যাটাক করতে বাধাপ্রাপ্ত হবে বা হিন্ড্রেন্স পাবে, সেটাকে বলা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। এখানে ওই কথাটাই লেখা আছে 2 লাইনে, পড়ে দেখো বুঝতে পারছো কিনা। তো যদি আমাদের অ্যালিফেটিক অ্যালডিহাইড গুলো এবং কিটোন গুলোকে কম্পেয়ার করতে বলা হয় এরকম করে এক্সাম্পল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ইফেক্ট এক্সপ্লেইন করব। একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট এবং দ্বিতীয়টা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। এখন এটা বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। এখন যদি অ্যারোমেটিকের ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথমটার নাম কি, অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড। কি নাম এটার? বেনজালডিহাইড। বেনজালডিহাইড। এখানে বলে স্টেরিক হিন্ড্রেন্স কোথায় সবচেয়ে বেশি হবে? শেষেরটায়। দেখো এখানে একটা বড় অ্যারোমেটিক, আর যদি এর সাথে আমি দিই এরকম দেই, এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, বাট এখানে দেখো একটা বিশাল বড় বেনজিন রিং আছে, যার ফলে কিন্তু বড় গ্রুপ থাকার কারণে এখানে একটা স্টেরিক হিন্ড্রেন্সটা এর তুলনায় বেশি হবে। এখানে আবার দেখো একটা ফিনাইল রিং আছে, আবার একটা অ্যালকাইল গ্রুপ আছে, এখানে আবার দুইটা ফিনাইল রিং আছে। তো অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলোতে অ্যারোমেটিক কিটোনের ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স অ্যারোমেটিক অ্যালডিহাইড গুলোর তুলনায় বেশি, এবং অ্যারোমেটিক কিটোন গুলো অ্যাকচুয়ালি রিঅ্যাক্টিভিটি নেই বললেই চলে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। এখন অ্যারোমেটিকের সাথে যদি অ্যালিফেটিক কম্পেয়ার করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করলে দেখবো যে সবসময় অ্যালিফেটিক অ্যালডিহাইড গুলো বা কিটোন গুলো অ্যারোমেটিক অ্যালডিহাইড এবং কিটোনের থেকে বেশি রিঅ্যাক্টিভ। অ্যালিফেটিক গুলো বেশি রিঅ্যাক্টিভ, অ্যারোমেটিক গুলো কম রিঅ্যাক্টিভ। একটা রিজন তো স্টেরিক হিন্ড্রেন্স, বাট মোস্ট ইম্পর্টেন্ট রিজন যেটা, সেটা হচ্ছে রেজোনেন্স। যদি পরীক্ষায় এরকম কোনো কোশ্চেন আসে অবশ্যই রেজোনেন্স উল্লেখ করতে হবে। অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক অ্যালডিহাইড কিটোনের যদি কম্পেয়ার করতে বলা হয় বা কোশ্চেন করা অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন গুলো কেন লেস রিঅ্যাক্টিভ, রেজোনেন্স। কার্বনিল ফাংশনাল গ্রুপটা বেনজিন রিং এর সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে, যেখানে সে রিং থেকে ইলেকট্রন উইথড্র করছে, নিজের দিকে টেনে নিচ্ছে। দেখো কার্বনিলের পাই ইলেকট্রন গুলো অক্সিজেনের উপর চলে গেছে এবং সে রিং থেকে ইলেকট্রন নিজের দিকে টানছে। যখন সে রিং থেকে ইলেকট্রন টেনেছে নিজের দিকে, তার পজিটিভ চার্জ ডেনসিটি কি একই আছে? না ম্যাম, কমে যাবে। পজিটিভ চার্জ ডেনসিটি কমে যাচ্ছে। আবার আমরা যদি রেজোনেন্স স্ট্রাকচার গুলো দেখি, খেয়াল করে দেখো পজিটিভ চার্জটা কিন্তু আর কার্বনের উপর নাই, এটা কি হয়েছে, রিং এর মধ্যে ডিসপার্স হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে। সো কি হচ্ছে, এই যে রেজোনেন্সের কারণে, ইলেকট্রন উইথড্রয়িং রেজোনেন্সের কারণে কার্বনিল কার্বনের উপর পজিটিভ চার্জ ডেনসিটিটা কমে যাচ্ছে, যার ফলে আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন গুলোর রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ঠিক আছে? তো যদি এরকম কোশ্চেন আসে, সেক্ষেত্রে অবশ্যই এই পুরো রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকতে হবে, রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে হবে, এই রিজনটাও এক্সপ্লেন করতে হবে সুন্দর করে। তোমাদেরকে যদি আমি দেই, বলো এখানে সবচেয়ে রিঅ্যাক্টিভ কি হবে? এভাবে যদি কোশ্চেন আসে যে অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, তো 1 নম্বরে তুমি কাকে রাখবা?
ফর্মালডিহাইড। ম্যাম ডাইফিনাইল কিটোন। ডাইফিনাইল কিটোন কেন বলো তো? জি ম্যাম। ম্যাম ওইটা দুই পাশে দুটো বেঞ্জিন আছে and ওইটা রেজোনেন্স অনেক হাই, এই কারণে ওই কার্বনটাও বেশি পজিটিভলি হবে আর কি, পজিটিভনেস শো করবে কিটোনে। এটা কি হয় রেজোনেন্সের কারণে কি কার্বনটা বেশি পজিটিভ চার্জ ডেনসিটি বেড়ে যায়? না নিচ কমে যায়। দেখো তুমি নিজে খেয়াল করো। না তুমি ঠিক বলেছো, রেজোনেন্স যদি এক্সপ্লেইন করি তাহলে রেজোনেন্স দিয়েও কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারি। বেনজালডিহাইডে দেখো একটা মাত্র ফিনাইল রিং, সেখানে এর সাথে রেজোনেন্স সম্ভব। আর এখানে অ্যাসিটোফেরনের ক্ষেত্রে দেখো এখানে রেজোনেন্স হয়, আবার এখানে ইন্ডাকটিভ ইফেক্ট, দুটো জিনিস দেখাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো দুই পাশে রেজোনেন্স পসিবল, কিন্তু রেজোনেন্সের ফলে কি আমাদের পজিটিভ চার্জ ডেনসিটি বেড়ে যায় না কমে যায়? পাই ইলেকট্রন গুলোকে যেহেতু নিজের দিকে টানছে, তার উপর পজিটিভ চার্জের ডেনসিটিটা কমে যাচ্ছে না? নিউট্রাল হয়ে যাবে না? কমে যাবে না? জি মিস। তাহলে কি সে রিয়েক্টিভ হবে ততটা? না ম্যাম। এখানে সবচেয়ে রিয়েক্টিভিটি সবচেয়ে বেশি কার? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড তুমি বুঝতে পেরেছো? জি ম্যাম। 2 নম্বরে কে হবে? 2 নাম্বারটা এসিটালডিহাইড। 3 1 নাম্বারটা জি ম্যাম 1 নম্বর। 4 3 নাম্বার। 3 নম্বর। 3 নাম্বারটা 3 নম্বরটার নাম কি? ম্যাম বেনজালিন। বেনজালডিহাইড। তো আমরা যদি বলি ডিক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার অনুযায়ী সাজাও, ইনক্রিজিং অর্ডার, সেক্ষেত্রে প্রথমে কার নামটা যাবে? কে যাবে প্রথমে? ম্যাম 5 নম্বর। প্রথমে 5 5 নাম্বার, নাম্বার। তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডার, তাই না? জি ম্যাম। ডিক্রিজিং অর্ডার বলে সেক্ষেত্রে উল্টা হবে, অপোজিট হবে। 1 নাম্বার এভাবে হবে। ওকে, সো যদি এরকম বলে তাহলে কিন্তু আমাদের, এবং রিজন এক্সপ্লেইন করতে বলে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদেরকে বলতে হবে যে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে, কেন ফর্মালডিহাইড বেশি রিঅ্যাক্টিভ হলো, এটা কেন কম রিঅ্যাক্টিভ হলো, এটা আরো কেন কম রিঅ্যাক্টিভ হলো, এটা এক্সপ্লেইন করতে হবে। করার পরে তখন আমি বলবো আবার যে এটার তুলনায়, এই 3টার তুলনায় আমি বলতেছি বেনজালডিহাইড লেস রিঅ্যাক্টিভ। কেন লেস রিঅ্যাক্টিভ? তখন আমি বলবো রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্সের কারণে। তারপরে বেনজালডিহাইডের তুলনায় আবার অ্যাসিটোফেনন আরো বেনজোফেনন আরো লেস রিঅ্যাক্টিভ। কি কারণ? এক তো হচ্ছে দুইটা ফিনাইল লিংক, দুইটা রেজোনেন্স পসিবল, দুপাশে রেজোনেন্স পসিবল। আরেকটা কারণ কি, স্টেরিক হিন্ডেন্স এখানে বেশি বেনজালডিহাইডের থেকেও, তাই না? বেনজালডিহাইডের থেকে এখানে স্টেরিক হিন্ডেন্স আরো বেশি। তো এইভাবে এক্সপ্লেইন করতে হবে। এগুলো বাসায় সাজায় নিবা কিভাবে এক্সপ্লেইন করা যায় আর কি। ম্যাডাম এগুলো কত মার্কের প্রশ্ন আসতে পারে? 3 মার্কস, 3 থেকে 4 ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা যে এই রিয়েকশনটা করলাম, এই রিয়েকশনটা আবার অ্যাসিড ক্যাটালাইজড, বেজ ক্যাটালাইজড, 2 ধরনের হতে পারে। অ্যাসিড ক্যাটালাইজড, বেজ ক্যাটালাইজড। হ্যাঁ, এখানে দেখো, এখানে এই আমাদের হাইড্রোজেন সায়ানাইডের অ্যাডিশন রিয়েকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশন, আমার রিয়েকশনটা হচ্ছে বেজ ক্যাটালাইজড। ক্যাটালিস্ট হিসেবে আছে হাইড্রক্সিল আয়ন, বেজ ক্যাটালাইজড। সো এখানে বলো আমার নিউক্লিওফাইলকে ইলেকট্রোফাইলকে হাইড্রোজেন সায়ানাইডে আমি যদি এটাকে এইভাবে ভাগ করি, সায়ানাইড হচ্ছে নিউক্লিওফাইল, হাইড্রোজেন ইলেকট্রোফাইল। তো এখানে অক্সিজেনের সাথে কে যাবে? প্রোটন যাবে। কার্বনের সাথে কে যাবে? সায়ানাইড যাবে। যে আমরা এই ধরনের একটা অ্যাডিশন কম্পাউন্ড পাবো, এটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন, ইথানেল সায়ানোহাইড্রিন। এখন তাহলে আমার এই বেজ ক্যাটালিস্টের কাজ কি? এখানে এখানে হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন আয়নের কাজ কি? হাইড্রোজেন সায়ানাইড কিন্তু আমার এখানে সায়ানাইডটা নিউক্লিওফিলিক অবস্থায় আলাদাভাবে নাই,
সায়ানাইড আয়ন যে আমার নিউক্লিওফাইল সেই ফর্মে কিন্তু এখানে নাই, সে এখানে হাইড্রোজেন সায়ানাইড হিসেবে আছে। এখন সেখান থেকে নিউক্লিওফাইলটা তৈরি করার কাজই হচ্ছে এই বেজ ক্যাটালিস্টের, সে নিউক্লিওফাইল তৈরি করবে। যখনই কোনো নিউক্লিওফাইল ফ্রি অবস্থায় থাকবে না, সেটা তৈরি করার জন্য সেটা একটা প্রোটনের সাথে যুক্ত অবস্থায় থাকবে, তখন আমরা বেজ ক্যাটালিস্ট ব্যবহার করব। বেজ কি করতেছে, এখান থেকে প্রোটনটাকে নিয়ে নিচ্ছে, এখান থেকে সে প্রোটনকে নিয়ে ওয়াটার তৈরি করছে, আর এখানে আমি পাচ্ছি সায়ানাইড আয়ন। সেটা আমি ভেঙে দেখাই। আমি যদি এরকম বন্ডটা ধরি, হাইড্রোক্সিল আয়ন এসে প্রোটন নিবে, এখানে প্রোটন মানে H+, তাহলে কি ইলেকট্রন গুলো নিয়ে যাবে, হাইড্রোজেনকে ইলেকট্রন নিয়ে যাবে, প্রোটনের অবস্থায় গেলে বন্ডে ইলেকট্রন গুলো কি নিয়ে যাবে? H+ মানে কি, সে তো তার ইলেকট্রনটা রেখে চলে গেছে, তাই না? জি মিস। জি ম্যাম। তাহলে ইলেকট্রন গুলো যাচ্ছে কার উপরে, এর উপরে Cyanide. চলে যাচ্ছে। সায়ানাইড। এখান থেকে তখন আমরা পাচ্ছি ওয়াটার স্যান্ড। হ্যাঁ, এই যে নিউক্লিওফাইল তৈরি হলো আমাদের। এখন নিউক্লিওফাইলের কাজ কি, নিউক্লিওফাইল এসে কার্বনে অ্যাটাক করবে, আর যে পাই ইলেকট্রন গুলো আছে অক্সিজেনের উপর চলে যাবে, চলে গিয়ে আমরা এরকম একটা ইন্টারমিডিয়েট অ্যানায়ন পাচ্ছি। এখন এই অ্যানায়নটা নিউট্রাল হবে কিভাবে, আমার রিয়েকশনে এই যে কার্বনিল যে কম্পাউন্ড, এটা ছাড়া আর কি ছিল, সায়ানাইড ছিল আর ওয়াটার ছিল, তাই না? সায়ানাইড তো রিয়েকশন করেই ফেলছে, এখন সে প্রোটন কার কাছ থেকে নেবে, সে ওয়াটার থেকে প্রোটন নেবে, এখান থেকে চলে আসবে, এখানে প্রোটন নেবে, আর এই ইলেকট্রন গুলো এখানে চলে যাবে, গেলে তখন সে কি করবে, এরকম একটা প্রোডাক্ট তৈরি করবে, হাইড্রোক্সিল আয়নটা আগের অবস্থায় রিজেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এখানে এটাকে ডিরেক্টলি দেখানো হয়েছে, প্রোটন অ্যাডিশন হয়েছে, এটা ডিরেক্টলি দেখানো হয়েছে, এভাবে ভেঙে দেখানো হয়নি, তোমাদেরকে বোঝানোর জন্য আমি ভেঙে দেখালাম। বোঝা গেছে কি কিভাবে হলো? তো আমাদের যে ক্যাটালিস্ট ছিল রিঅ্যাকশন শেষে সে আবার ব্যাক চলে এসে। আচ্ছা, এইটা আমাদের মনে রাখতে হবে, কারণ এই মেকানিজমটা আমাদের পরবর্তীতে অ্যালডোল কনডেনসেশন যখন পড়বো ওখানেও ঠিক সেম মেকানিজম, বা ক্যানিজার রিঅ্যাকশন ওগুলোতেও কিন্তু আমাদের এই টাইপের মেকানিজমটা ফলো করে। আমরা দেখি, আমরা জানি যে অ্যালডোল কনডেনসেশন আমাদের কি থাকে, বেজ থাকে, তাই না? বেজের প্রেজেন্সে অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন হয়, তো ওখানেও কিন্তু আমাদের এই সেম মেকানিজমটা হয়। তো এই জন্যই আমি এই মেকানিজমটা পড়ালাম। অ্যাসিড ক্যাটালাইজড অ্যাডিশন রিঅ্যাকশন, এখানে হচ্ছে দেখো ওয়াটার অ্যাডিশন, ওয়াটার অ্যাডিশন, এখানে আমার ক্যাটালিস্ট হিসেবে আছে অ্যাসিড, ঠিক আছে, প্রোটন। এখন ওয়াটার এর মধ্যে আমার কি আছে, H+, H-, তো অক্সিজেনে কে যাবে, কার্বনে কে যাবে, অক্সিজেনে H+ আর কার্বনে OH-। তো তাহলে আমি এরকম একটা পাচ্ছি কম্পাউন্ড যেটাতে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ আছে একই কার্বনে, এটাকে বলা হয় জেম ডাইল, বা নাম আছে এটা একটা হাইড্রেট, জেম ডাইল। জেমিনাল মানে আমরা জানি সেম সেম পজিশন, সেম কার্বনে যখন দুইটা হাইড্রোক্সিল গ্রুপ থাকার কারণে এটাকে বলা হচ্ছে জেম ডাইল। তো এটাতে আমাদের ক্যাটালিস্ট হিসেবে আছে প্রোটন, তাই না? তো ক্যাটালিস্ট, আমরা রিঅ্যাকশনের শুরুতে কাজ থাকে ক্যাটালিস্টের, রিঅ্যাকশনের রেটটা বাড়ানোর জন্য কাজ করে ক্যাটালিস্ট। এখানে প্রোটন এখন কি কাজ করবে দেখি আমরা। প্রোটনটাকে, প্রোটন যেহেতু আছে, প্রোটন কার সাথে যুক্ত হবে, এখানে কার্বনের সাথে তো যুক্ত হতে পারবে না, অক্সিজেন আছে যে, তার লন পেয়ার ইলেকট্রন গুলো দিয়ে প্রোটনের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যে বন্ডটা তৈরি করতেছে, বন্ডটা দুইটা ইলেকট্রনই কে দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তাই না? এই বন্ডের, তাহলে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শর্ট পড়ছে না? কয়টা ইলেকট্রন আছে অক্সিজেনে দেখো তো, এখানে কয়টা আছে, 1 2 3 4 5টা 6টা, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা ইলেকট্রন শর্ট পড়ছে অক্সিজেনে, কারণ অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে গেছে।
তো সে তো হাইলি ইলেকট্রোনেগেটিভ, আবার পজিটিভ চার্জ হয়ে গেছে, সে এখন পাই ইলেকট্রন গুলো কি করবে, নিজেকে নিউট্রাল করার জন্য নিয়ে নেবে। যখন সে পাই ইলেকট্রন গুলো নিয়ে নিয়েছে, তখন কি হয়েছে দেখো, এখন কিন্তু তার 1 2 3 4 5 6টা ইলেকট্রন, কিন্তু কার্বনে কিন্তু কি হয়েছে, একটা বন্ড কমে গেছে, কার্বন তখন কি হয়ে গেছে, পজিটিভ চার্জ। কারণ আমার এখানে ছিল কার্বন পার্শিয়াল পজিটিভ চার্জ, এখানে কি হয়ে গেছে, ফুল পজিটিভ চার্জ হয়ে গেছে না? তাহলে তোমার কে বেশি রিয়েক্টিভ, এই কার্বন নাকি এই কার্বন? পরের প্রোটনটা কি করছে, প্রোটনটা এখানে কাজ কি হয়েছে, তাহলে প্রোটনটা এখানে ক্যাটালিস্ট হিসেবে রিঅ্যাকশন রেটটা কিভাবে বাড়াবে, সে কার্বনের উপর পজিটিভ চার্জের ডেনসিটি বাড়িয়ে দিয়ে এটাকে মোর রিয়েক্টিভ করে দিচ্ছে, এটাই হচ্ছে এর কাজ, প্রোটনের কাজ। নেক্সট এখন নিউক্লিওফাইল এসে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের প্রোডাক্ট তৈরি করবে। কিন্তু যখন এক্ষেত্রে যদি স্পেসিফিক ওয়াটার এটা দেখাতে চাই, এটা আমি জেনারেল রিঅ্যাকশনের ক্ষেত্রে দেখিয়েছি। স্পেসিফিক ওয়াটার যদি দেখাই কিভাবে অ্যাডিশন হয়, আমি ওয়াটারের ক্ষেত্রে নিউক্লিওফাইলটা কিভাবে অ্যাড হবে সেটা দেখাই। তোমরা এই জেনারেল মেকানিজমটা দেখলেই হবে, তোমাদের ওয়াটারের ক্ষেত্রে এটা শুধু বোঝার জন্য দিচ্ছি আমি। এখন আমরা কি বলছিলাম, নিউক্লিওফাইল কয় ধরনের হতে পারে, নিউক্লিওফাইল লন পেয়ার ইলেকট্রন সহ নিউক্লিওফাইল হতে পারে, তাই না? তো ওয়াটারটা কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কার্বনের সাথে এসে যুক্ত হতে পারবে, যেহেতু এখানে লন পেয়ার ইলেকট্রন আছে। যুক্ত যখন হলো, সে লন পেয়ার ইলেকট্রন গুলো কিন্তু সে 2টা ইলেকট্রনই অক্সিজেন দিচ্ছে বন্ড তৈরির ক্ষেত্রে, যার ফলে অক্সিজেন এখন কি হয়ে গেছে, পজিটিভ চার্জ। যখন অক্সিজেন পজিটিভ হয়ে ইলেকট্রন, কার্বন থেকে ইলেকট্রন টানা বেশি সহজ না প্রোটন থেকে ইলেকট্রন টানা, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টানা বেশি সহজ? হাইড্রোজেন থেকে। তখন সে এখান থেকে ইলেকট্রন নিয়ে নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল হয়ে এটা তৈরি করছে। আর এই যে এর তো বন্ডে ইলেকট্রন গুলো তো অক্সিজেন দিয়েই নিছে, এ তখন প্রোটন আবার ব্যাক চলে আসে, ক্যাটালিস্ট যে আমাদের শুরুতে ব্যবহার করছিলাম সে আবার রিজেনারেট হয়ে গেছে। এটা তোমাদের জেনারেল যেটা মেকানিজম দেখিয়েছি এইটুকু পড়লেই হবে, এটা শুধু তোমাদের ওয়াটার অ্যাডিশন কিভাবে হয় সেটা দেখালাম। স্লাইডে এটা নাই, কিন্তু রেকর্ডিং যখন দেখবা তখন এটা পাবা, মানে যেহেতু ক্লাসের মধ্যে দেখিয়েছি, রেকর্ডিং এর মধ্যে তুমি এটা বুঝতে চাইলে আবার দেখবা, স্লাইডে এটা দেওয়া নেই। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? জি মিস। তোমরা মেইনলি এই বেজ ভালো করে মনে রাখবা, বেজ ক্যাটারাইজ যে মেকানিজমটা। হ্যাঁ, আচ্ছা, গিগান্টের নিউক্লিওফাইল, আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ইলেকট্রোনেগেটিভিটি আমরা প্রথমে বলছি, ইলেকট্রোনেগেটিভিটি অর্থ কি, বন্ড ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ টেনে আনা যে মানে অ্যাবিলিটি, সেটা যার বেশি তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এখন এখানে বন্ড কার সাথে, কার্বনের সাথে মেটালের বন্ড, বলো অ্যালকাইলের মধ্যে কার্বন, কার্বন আর মেটালের মধ্যে, বলো এখন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, পিরিয়ডিক টেবিলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেওয়া আছে? কার্বনের।
ইলেকট্রন গুলো আমরা জানি মেটাল গুলো কার্বন। ইলেকট্রোপজিটিভ, তাই না? মেটাল গুলো তো ইলেকট্রোপজিটিভ, সো এই কার্বন এদিকে ইলেকট্রন গুলো পুল করবে, এর উপরে হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ চার্জ। সো এরকম যে সকল অর্গানিক কম্পাউন্ডে কার্বন এবং মেটালের মধ্যে কোভালেন্ট বন্ড থাকে, একমাত্র সেই কম্পাউন্ড গুলোর নাম হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এটা আমাদের একটা চ্যাপ্টার আছে, এটা আমরা পড়বো, এটা মনে হয় শেষেই পড়বো। অর্গানোমেটালিক কম্পাউন্ড, অর্গানোমেটালিক কম্পাউন্ড যে সকল অর্গানিক কম্পাউন্ডে কার্বনের সাথে মেটালের কোভালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকবে, একমাত্র এই ধরনের কম্পাউন্ডেই কার্বন গুলো এরকম নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, ইলেকট্রোনেগেটিভিটি শো করতে পারে। 1 মিনিট একটু হোক। আচ্ছা, তাহলে আমার ডিগনাট রিয়েজেন্টে অ্যালকাইল গ্রুপটা কি হবে? নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে অ্যালকাইল গ্রুপটা, আর ইলেকট্রোফাইল হবে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড, এইটুকু পোর্শন। তো কি হয়, অ্যালকাইল গ্রুপ কোথায় যুক্ত হবে এখানে? কার্বনের সাথে। আর ম্যাগনেসিয়াম হ্যালাইড অক্সিজেনের সাথে, তাই না? জি ম্যাম। এখন আমরা এটাকে পজিটিভের সাথে গেছে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, তো এখন এটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করলে অক্সিজেনে ওয়াটারের কোন অংশটা আসবে? হাইড্রোজেন মিক্স। হাইড্রোজেন। আর ম্যাগনেসিয়ামের সাথে থাকবে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল হ্যালাইড। এখন আরেকটা ডিগনাট রিয়েজেন্ট এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করি অ্যালকাইল লিথিয়াম, এটার নাম অ্যালকাইল লিথিয়াম। সো এখানেও যেহেতু মেটালের সাথে বন্ড, এখানেও আমার এটা হবে পার্শিয়াল নেগেটিভ, মেটাল হবে পার্শিয়াল পজিটিভ। সো এই জায়গায় যদি আমি অ্যাডিশন করতে চাই কি হবে বলতো? কার্বনের সাথে কার অ্যাডিশন হবে? অ্যালকাইল। 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 অক্সিজেনের সাথে লিথিয়াম। লিথিয়াম। এরপরে তুমি হাইড্রোলাইসিস করলে সেম ভাবে আমরা এখান থেকে কি পাবো? আর লিথিয়ামের সাথে আসবে হাইড্রোক্সাইড, ঠিক আছে? জি। অর্থাৎ ডিগনাট রিয়েজেন্টের মতোই সবকিছু, শুধু ম্যাগনেসিয়াম হ্যালাইড এই পোর্শনটাতে আছে লিথিয়াম। তো তাহলে বলো 1 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই যদি আমি অ্যালকাইল লিথিয়াম বা ডিগনাট রিয়েজেন্ট ব্যবহার করে, তাহলে আমার শুরু করতে হবে কার থেকে? কোন অ্যালডিহাইড বা কিটোন কোনটা থেকে শুরু করব 1 ডিগ্রি অ্যালকোহল পেতে হলে? ফর্মালডিহাইড। 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 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালডিহাইড ম্যাম। অ্যালডিহাইড। আর 3 ডিগ্রি অ্যালকোহলে পাবো আমরা কিটোন থেকে। কোনটা পেতে হলে, কোন প্রোডাক্ট কি পেতে হলে আমার রিঅ্যাকট্যান্ট কি ব্যবহার করতে হবে, এটা কিন্তু আমরা মানে ইয়াতে পড়েছিলাম, অ্যালকোহল পড়ার সময় কয়েকটা প্র্যাকটিস করেছিলাম। প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমি রিঅ্যাকট্যান্টটা ফিক্স করব, প্রোডাক্টের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। আচ্ছা,
অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া থেকে, এটা আমাদের লাস্ট টপিক আজকের। অ্যামোনিয়া অথবা অ্যামোনিয়া থেকে যে সকল ডেরিভেটিভ পাওয়া যায়, অর্থাৎ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনকে সরাই তুমি যদি অন্য কিছু নিয়ে আসো, তৈরি করো, অ্যামোনিয়া থেকে যা কিছু তৈরি করবা এগুলোকে বলবো আমরা অ্যামোনিয়া ডেরিভেটিভ। জেড দিয়ে বোঝানো হচ্ছে অন্য বিভিন্ন গ্রুপ হতে পারে, জেড দিয়ে এটা বোঝানো হচ্ছে। এদের ক্ষেত্রেও নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হবে। দেখেন অ্যামোনিয়া, এখানে কি হবে? অক্সিজেনের সাথে, আমি যদি এটাকে এভাবে চিন্তা করি, তাহলে অক্সিজেনের সাথে কে যাবে আর কার্বনের সাথে কে যাবে? হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে। আচ্ছা, কার্বনের সাথে NH2, ঠিক আছে। জি এখন যদি আমি ডেরিভেটিভটা লিখি, এটাকে লিখি, তাহলে কি হবে? অক্সিজেনের সাথে কি যাবে? অক্সিজেনের সাথে হাইড্রোজেনই যাবে। এখানে H+ আর NH দুইটা অংশ ভাগ করব। অক্সিজেনের সাথে হাইড্রোজেন যাবে, বাকি পোর্শনটা আসবে কার্বনের সাথে। তো এই অ্যামোনিয়া আর অ্যামোনিয়া ডেরিভেটিভস গুলোর যখন অ্যাডিশন রিঅ্যাকশন হয়, এদের ক্ষেত্রে যেটা হয় স্পন্টেনিয়াসলি এখান থেকে আবার এই রিঅ্যাকশনে স্পন্টেনিয়াসলি এখান থেকে আবার ওয়াটার এলিমিনেট হয়। দেখো কার্বনে আছে হাইড্রোক্সিল, আর পাশে যে নাইট্রোজেনটা অ্যাড হয়েছিল তার কাছে একটা হাইড্রোজেন আছে, এই দুটা ওয়াটার হিসেবে বের হয়ে চলে যায়। এরকম প্রোডাক্ট পাই। দেখো এই দুটা, এই যে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিলের পাশে আছে হাইড্রোজেন, ওয়াটার হিসেবে এলিমিনেট হয়ে যায়। পাশাপাশি কার্বন এবং নাইট্রোজেন থেকে 1 মোল ওয়াটার চলে যায় এবং তাদের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়। এই ধরনের রিঅ্যাকশন অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া ডেরিভেটিভের ক্ষেত্রে এই ধরনের রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে অ্যাডিশন ইলিমিনেশন রিঅ্যাকশন। এখানে দেখো অ্যামোনিয়া যখন ব্যবহার করেছি তখন আমি এরকম একটা প্রোডাক্ট পেয়েছি, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া থেকে আমি এরকম কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন যুক্ত যে প্রোডাক্টটা পাই এটার নাম হচ্ছে ইমিন, ঠিক আছে। আর এখানে কি ব্যবহার করেছি? একটা ডেরিভেটিভ, এখানে জেড। এখন আমি যদি বলি জেড সমান আর, তাহলে এটা কি? এটা আমার কি হচ্ছে? জেড সমান যদি আমি আর বসাই, এই রিঅ্যাকট্যান্টটা কি হচ্ছে? NH2 জেড এর জায়গায় আমার কি হবে? কি নাম হবে? NH2 জেড এর ভ্যালু হচ্ছে আর, অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যামিন রিঅ্যাকশন যদি করা। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম আমাদের আইপি তে 10টা বাজে ক্লাস আছে ম্যাডাম, বিসি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আজকে এটা শেষ করে দিচ্ছি। আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু পড়বো। আচ্ছা, তোমার শুধু এটুকু বলে নি, অ্যালকাইল অ্যামিন যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমি প্রোডাক্ট কি পাচ্ছি দেখো তো, ফাইনাল যে প্রোডাক্টটা, তার মানে কি পাচ্ছি? অ্যালকাইল ইমিন পাচ্ছি না, সাবস্টিটিউটেড ইমিন, অ্যালকাইল সাবস্টিটিউটেড ইমিন। তো আমরা এটাকে কিন্তু ওয়ান স্টেপেও লিখতে পারি। আমাদের জাস্ট এই যে অক্সিজেন আর পাশের দুইটা হাইড্রোজেন ছিল নাইট্রোজেনের সাথে, এই দুইটা হাইড্রোজেনকে ওয়াটার হিসেবে বের করে দিব, তাহলেই কিন্তু আমি ফাইনাল প্রোডাক্টটা পেয়ে যাব। খেয়াল করো, এই অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেনকে যদি আমি ওয়াটার হিসেবে বের করে দিই, তাহলে এটা পাবো না? এখানেও দেখো অক্সিজেন নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেনকে আমি ওয়াটার হিসেবে বের করে দিব, এই দুইটা হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে কিন্তু এটা পেয়ে যাব ফাইনাল প্রোডাক্ট। আমরা ওয়ান স্টেপেও এটা দেখাতে পারি। তো পরে এগুলো থেকে আমাদের বিভিন্ন জেড এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন প্রোডাক্ট পাবো, এগুলো অলরেডি পড়েছো, এগুলো আমরা দেখবো পরে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।